আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের সাজেশনে যদি যাই, এই সাজেশন থেকে আমরা গতদিনে ব্রিফ কোশ্চেনটা পড়েছি। এগুলো, এটা না, এই প্রশ্নগুলো পড়েছি। আজকে আমরা এখান থেকে ব্রড কোশ্চেন পড়বো। ব্রড কোশ্চেনের আমরা এই যে এটা এইটা পড়বো। এটা পাওয়ার পরে যদি এনাফ সময় পাই তাহলে এটা পড়বো। আর চলো আমরা তাহলে এটা শুরু করি। দেখো, এই প্রশ্নটা হচ্ছে, what is contrapuntal reading and why it is recommended by এডওয়ার্ড সেইড? বলা হচ্ছে যে কন্ট্রাপান্টাল রিডিংটা কি এবং কেন এডওয়ার্ড সেইড এটাকে রিকমেন্ড করছেন, এটাকে তিনি সুপারিশ করছেন আমাদের জন্য, আমরা যাতে এটা পড়ি। এটা কেন তিনি বলতেছেন। তো চলো আমরা দেখি এটা। কন্ট্রাপান্টাল রিডিং। আচ্ছা, তো এই যে এই প্রশ্নটা আমরা পড়বো, এই প্রশ্নটা এখানে দুইটা প্রশ্নের উত্তর আছে, হ্যাঁ। একটা হচ্ছে নিচেরটা, যেটা আমি গতবার পড়াইছিলাম, এটা একটু কঠিন, ভাষাটা কঠিন। তবে ওই যে যেটা আমি বারবার বলে থাকি, তোমরা যদি কেউ পড়তে চাও পড়তে পারো। আর আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভাষাটা খুব ইজি। তো চলো আমরা শুরু করি। দেখো, হোয়াট ইজ কন্ট্রাপেন্টাল রিডিং, কন্ট্রাপেন্টাল রিডিং কি এবং এটা কেন এডওয়ার্ড সেইড রেকমেন্ড করেছেন। মানে আমরা শুরুতে একটু জেনে নিই কন্ট্রাপেন্টাল রিডিংটা কি। এটা একটা টার্ম, হ্যাঁ, একটা টার্ম হিসেবে আমরা জেনে নিই। ধরো, তুমি একটা জিনিস পড়তেছো, হুম, পড়ার পরে তুমি ভাবতেছো যে আহ ধরো একটা গল্প পড়লা, এমনি স্বাভাবিক একটা গল্প পড়লে, কিন্তু ওই গল্পটা পড়ার পরে তুমি যে স্টোরিটা জানলে, সেই স্টোরি জানার পাশাপাশি তুমি যদি আরেকটু চিন্তাশীল হও, আরেকটু চিন্তা করে যে, আচ্ছা এই গল্পটা এরকম, এর সাথে কি অন্য কিছু জড়িত আছে কিনা, একটু সন্দিহান হয়ে তুমি যখন অন্য কিছু নিয়ে চিন্তা করবা, তো অন্য কিছু নিয়ে ভাববে, সেটাই হচ্ছে কন্ট্রাপেন্টাল রিডিং। অর্থাৎ তুমি একটা গল্প পড়লা, একটা বই পড়লা, পড়ে গল্প যেটা পড়লা আক্ষরিক মিনিং করে চলে গেলা, তাহলে এটা কন্ট্রাপেন্টাল রিডিং হলো না। বাট যখন তুমি ওর পাশাপাশি এর কোনো হিডেন মিনিং আছে কিনা, বা এটার কোনো রূপক অ্যালিগরিক্যাল কোনো মিনিং আছে কিনা, বা একটা গল্পের আড়ালে অন্য একটা গল্প বা অন্য কিছু বলা হচ্ছে কিনা, এই জিনিসগুলো যখন চিন্তা করতেছো তখনই সেটা কন্ট্রাপেন্টাল রিডিং। তো আমরা চলো দেখি। ধরো আবার এরকম হয় না যে তোমার এক বন্ধু তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে। আহ, বন্ধুর সাথে তোমার সেই রকমের শত্রুতা চলছে। তোমার প্রথমেই মনে হবে যে কি ব্যাপার, মিষ্টি আনলো কেন, এর ভেতরে কিছু মিশায় দেয়নি তো। তো ওই যে তুমি তার মিষ্টি আনার অভিপ্রায়টা রিড করতেছো, ওটাই হচ্ছে কন্ট্রামেন্টাল রিডিং। মিষ্টি আনছে, ভালো কথা, খাবে, কিন্তু তোমার আবার মনে হচ্ছে আচ্ছা এর ভেতরেও কিছু মিশায় দেয়নি তো। মানে তুমি বিরোধী একটা চিন্তা, বিরুদ্ধে একটা চিন্তা ইয়ে করতেছো এমনিতেই। কন্ট্রামেন্টাল এই শব্দটার অর্থই হচ্ছে বিরোধী। তো কন্ট্রামেন্টাল রিডিং বলতে বিরোধী একটা চিন্তা বা বিরোধী একটা জিনিস ভাবা। দেখো এবার, Edward Said, a famous literary critic, introduced the idea of contrapuntal reading in his book Culture and Imperialism. এডওয়ার্ড সাইড, তিনি বিখ্যাত একজন সাহিত্য সমালোচক। তিনি তোমার এই যে কন্ট্রাপান্টাল রিডিং এই টার্মটাকে তিনি আমাদের সাথে পরিচয় করিয়ে দেন তার যে বই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, সেই বইয়ের ভেতরে। দিস মেথড ask readers to think about both the visible story and the hidden context, especially when reading literature from countries affected by imperialism. বলতেছে যে এই মেথডটা আমরা যারা রিডার রয়েছি আমাদেরকে চিন্তা করতে বলে। যখন আমরা কোনো একটা রিডিং মানে কোনো একটা রাইটিং পড়তেছি, বিশেষ করে লিটারেচার, যে লিটারেচারটা আবার হচ্ছে যে সকল কান্ট্রি ইম্পেরিয়ালিস্ট তারা যখন লিখেছে, তো
এই ইম্পেরিয়ালিজম সম্পর্কে ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি যারা, তারা যখন লিখেছে তোমার কোন একটা সাহিত্য, সেই সাহিত্য পড়ার সময় এই সাহিত্যের ভিজিবল মিনিং এবং হিডেন মিনিং এই দুইটাই জানার কথা বলতেছেন। একটা গল্প খুব সুন্দর বললা আর মানসিক শান্তি নিয়ে চলে আসলে, এটা হলো না। কি তখন চিন্তা করতে হবে, কি রে, আমেরিকা তোমার সাম্রাজ্যবাদী, আবার আমেরিকারই লোকজন বলতেছে যে না এটা এটা করা ঠিক হচ্ছে না বা এটা সেটা, এটা কারণ কি? এর ভেতরে নিশ্চয়ই কোনো হিডেন মিনিং আছে, এরকমটা চিন্তা করতে হবে। Said argues that ma- many classic works of Western literature carry traces of colonialism and pre-building and empire building, even if they do not directly talk about it. আমাদের সেইড, তিনি যুক্তি দেখাচ্ছেন যে অনেক ক্লাসিক ওয়ার্ক, ওয়েস্টার্ন লিটারেচারের অনেক ক্লাসিক ওয়ার্ক এই কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ এবং এম্পেরিয়ালিজম বা এম্পায়ার বিল্ডিং, সাম্রাজ্য তৈরি করার ক্ষেত্রে ক্যারি ট্রেসেস, মানে তাদের ভেতরে অনেক এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো তারা ক্যারি করে, স্মৃতি, মানে চিহ্ন চিহ্ন বহন করে তারা। এমনকি ইফ দে ডু নট ডিরেক্টলি টক অ্যাবাউট ইট, এমনকি যদিও তারা ডিরেক্টলি এটা না বলুক, তারপরেও এর ভেতরে থাকে। এ কন্ট্রাপান্টাল রিডিং হেল্পস আনকাভার দিস হিডেন মিনিং। একটা কন্ট্রাপান্টাল রিডিং রিডারদেরকে হেল্প করে এই সমস্ত হিডেন মিনিং গুলোকে আনকাভার করতে, যেগুলো লুকিয়ে আছে এই মিনিং গুলোকে খুঁজে বার করতে বা ওপেন করতে তোমার হেল্প করে। Said believed that colonialism and imperialism shaped the world in major ways. সেইড এখানে বলতেছেন যে কলোনিয়ালিজম এবং এম্পেরিয়ালিজম এটাই পৃথিবীর বেশিরভাগ জায়গায় বা হচ্ছে তোমার শেপ দিয়েছে, আকৃতি দিয়েছে, বা বা আমরা যেটাকে বলতে পারি যে দেশগুলোকে গঠন করেছে। কারণ তারা বিভিন্ন দেশগুলোকে তৈরি করেছে বা আজকের পর্যায়ে নিয়ে আসছে এই কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম। Western countries like Britain, France, and Spain built empires by conquering other nations, especially in Africa, Asia, and Americas. ওয়েস্টার্ন কান্ট্রিজ, পশ্চিমা দেশ, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং স্পেন, তারা এম্পায়ার বিল্ড আপ করেছে, তারা সাম্রাজ্য তৈরি করেছিল অন্য দেশগুলোকে দখল করে নিয়ে, অন্য দেশগুলোকে জিতে নিয়ে, এবং স্পেশালি আফ্রিকাতে, এশিয়াতে এবং আমেরিকাতে। When we read text from this period, said suggest that we must keep this history in mind. যখন আমরা এই সময়টাতে, অর্থাৎ যে সময়ে ব্রিটেন, ফ্রান্স এবং স্পেন এম্পায়ার বিল্ড করেছে, বলতে এই সময়ের যখন কোনো টেক্সট বা রাইটিং যখন আমরা পড়বো, সেই তখন সাজেস্ট করতেছেন যে, পরামর্শ দিচ্ছেন যে আমাদেরকে তখন ইতিহাসটাও মনে রাখতে হবে। ইভেন ইফ এ নোভেল অর পোয়েম ডাজন্ট সিম টু বি অ্যাবাউট এম্পায়ার, যদিও এমন কিছু সময় আসবে যখন, বা এমন এমন কিছু নোভেল বা পোয়েম রয়েছে যেগুলোকে দেখে মনে হবে যে এটা এম্পায়ারের পক্ষে কোনো কথা বলেনি বা এম্পায়ার সম্বন্ধে কিছু বলেনি, তারপরেও দ্য ইফেক্ট অফ কলোনিয়ালিজম আর অফেন প্রেজেন্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারপরেও কলোনিয়ালিজমের, উপনিবেশবাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা বা সেটার ইফেক্টটা আমরা পাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। রিডিং কন্ট্রাপেন্টালি means paying attention to both the obvious story and the story of an empire that lies underneath. বলা হচ্ছে কন্ট্রাপেন্টালি রিডিং মানে হলো আহ, মনোযোগ দেওয়া দুইটার দিকে, দুইটার দিকেই। একটা হচ্ছে অবভিয়াস স্টোরি, যেটা আমরা পড়ে বুঝতে পারতেছি সেই স্টোরি, আর একটা স্টোরি সেটা হচ্ছে এম্পায়ার কিভাবে এটার নিচে মানে রয়েছে, এটার আন্ডারে রয়েছে, লুকায়িত রয়েছে, সেটার দিকেও চিন্তা করতে হবে। ধরো একটা রাইটিং আছে না, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম শুটিং অ্যান এলিফ্যান্ট, ওইখানে তোমাদের যাদের মনে আছে তারা বুঝতে পারবা, সেটা হলো যে হাতিটাকে হত্যা করতে চায়নি আমাদের যে স্পিকার, ওই গল্পে তিনি হাতিকে হত্যা করতে চাননি, কিন্তু তারপরেও তিনি হত্যা করেছেন। কারণ কি? কারণ একজন সাহেবকে সাহেবের মতো কাজ করতে হবে, ভীরুর মতো কাপুরুষের মতো কাজ করলে চলবে না। তার মানে সে যতটা না হাতিটাকে হত্যা করতে চায়নি, তারপরে মবের
কারণে বা জনতার কারণে, জনতার প্রেসারে তাকে হত্যা করতে হয়েছে, এটা তিনি বলতেছেন বা ওখানে তিনি স্বীকারও করতেছেন, কিন্তু আলটিমেটলি তিনি যা একটা কথা বানিয়ে দিচ্ছেন যে আমি সাহেব, সাহেবের মতো আমাকে কাজ করতে হবে। দ্যাট মিনস তিনি এটা দিয়ে অন্যান্য যে আরো যে সাহেবরা রয়েছে তাদেরকে একটা বার্তা দিচ্ছেন যে যারা সাহেব তাদেরকে সাহেবের মতোই কাজ করতে হবে, আবেগের বশবর্তী হওয়া যাবে না, সেটা যতই পাবলিক সেন্টিমেন্ট ওই দিকে থাকুক। তো এরকমটা আর কি, মানে পক্ষান্তর যেভাবে হোক তারা ওই ইম্পেরিয়ালিস্ট যারা রয়েছে তাদেরই স্বার্থ হাসিল করে। অ্যানিমেল ফার্ম একটা মুভি আছে না, জর্জ অরওয়েলের? দেখেছো কেউ এমন আছো যে ওই ওই মুভিটা দেখেছো? মানে এটা মুভি আছে, কিন্তু ইউটিউবে পাবা, মুভি আছে। আবার এই বইটা যদি পড়ো, এটা বইটা ট্রান্সলেশন পড়বা, ইংরেজিতে পড়তে সমস্যা হলে ট্রান্সলেশন কিনে নিবা। এই ট্রান্সলেশন ট্রান্সলেশন পড়লে বুঝবা যে আসলে এই যে মানে সাম্প্রতিক যে বিভিন্ন দেশে যে স্বৈরাচারীর যে কর্মকাণ্ডগুলো, এটার সাথে কিভাবে মিলে যায়, মিলে যাচ্ছে, এটা তাহলে তোমরা বুঝতে পারবা। ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে এটা একদম মিলে গেছে। তোমরা এটা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় এটার সাথে মিলেছে। তোমরা অ্যানিমেল ফার্মটা পড়ো, এটা রেকমেন্ড করলাম আর কি। এমনকি বলাও হয় যে যারা রাজনীতিবিদ তারা তাদের এই অ্যানিমেল ফার্ম পড়া উচিত। ওকে। In Culture and Imperialism, Said says that a novel like Jane Austen's Mansfield Park can be read in two ways. কালচার এবং ইম্পেরিয়ালিজমে আমাদের এডওয়ার্ড সেইড তিনি বলতেছেন একটা নোভেল রয়েছে জেন অস্টিনের, ম্যানসফিল্ড পার্ক। এইটাকে এই দুই ভাবে পড়া যেতে পারে, তো কন্ট্রামেন্টাল রিডিং এর মাধ্যমে পড়া যেতে পারে। এই ম্যানসফিল্ড পার্ক হচ্ছে তোমাদের আগের সিলেবাসে ছিল। উম, তোমাদের ঠিক আগের যে সিলেবাসটা সেই সিলেবাসে ছিল, ফার্স্ট ইয়ারে ছিল মনে হয়, ফার্স্ট ইয়ারে। On the surface, the story is about a young girl, Fanny Price, and her life in the countryside of England. বলতে সারফেস স্টোরিতে আমরা দেখতে পাবো, মানে আমাদের সামনে যেটা ভিজিবল হবে সেখানে আমরা দেখতে পাবো যে এই গল্পটা একটা কম বয়স্ক একটা মেয়ের গল্প। তার নাম হচ্ছে ফ্যানি প্রাইস, এবং তার জীবন গ্রাম্য এলাকায়, ইংল্যান্ডের গ্রাম্য এলাকায় কেমন, সেটা সম্পর্কে হচ্ছে আমরা স্টোরিটা পাবো। বাট ইফ ইউ লুক ডিপার, কিন্তু তুমি যদি গভীরভাবে তাকাও এর দিকে দেখো, ইউ ক্যান সি দ্যাট দ্য ফ্যামিলি ওয়েলথ কামস ফ্রম এ সুগার প্ল্যান্টেশন ইন অ্যান্টিগুয়া, এ ব্রিটিশ কলোনি। কিন্তু তুমি যদি গভীরভাবে খেয়াল করো তাহলে দেখবা এখানে একটা, মানে যে ফ্যামিলির কথা বলা হচ্ছে ফ্যানি প্রাইসের, তার ফ্যামিলির যে সম্পদ, সে সম্পদটা আসতেছে অ্যান্টিগুয়া থেকে। অ্যান্টিগুয়া হচ্ছে তো ওয়েস্ট ইন্ডিজের ওদিককার একটা দেশ আর কি। তো বলতে সেইখান থেকে, সেইখানে ওই ব্রিটিশ কলোনি ছিল অ্যান্টিগুয়া, এবং ব্রিটিশ কলোনিতে তারা সুগার প্ল্যান্টেশন করতো, মানে আখ বা যেটাতে চিনি তৈরি করে আর কি। তো সেই চিনির ব্যবসা বা ওই সুগার প্ল্যান্টেশনের ব্যবসা থেকে এইটা আসছে। ইনফ্যাক্ট এরকম একটা আইডিয়া তোমরা ওই যে গালিভার স্টাবেলস, রবিনসন ক্রুসোতেও পাবা। রবিনসন ক্রুসো ব্রাজিলে গেল, সেখানে গিয়ে সে সুগার প্ল্যান্টেশন করলো। ইনফ্যাক্ট সে যখন ওই যে একটা দ্বীপে যাচ্ছে, দ্বীপ থেকে চলে আসার পরও সেখানে মানুষ পাঠাচ্ছে, তার মানে সে ওই যে কলোনিয়ালিজম করতেছে, কলোনি স্থাপন করতেছে ওইখানে। দ্য ক্যারেক্টার্স ডু নট টক মাস অ্যাবাউট দ্য প্ল্যান্টেশন। ক্যারেক্টার গুলো প্ল্যান্টেশন সম্পর্কে অত বেশি কথা বলতেছে না, বাট ইট ইটস এক্সিস্টেন্স প্লে এ কি রোল ইন দেয়ার লাইফ। কিন্তু ওই প্ল্যান্টেশনের যে অস্তিত্বটা, এটা তাদের জীবনে একটা ভূমিকা পালন করছে। Said argues that we cannot fully understand the novel without thinking about how imperialism shapes the world in the characters of the characters. সেইড বলতেছে আমরা পুরোপুরি ভাবে বুঝতে পারবো না এই নোভেলটাকে উইদাউট থিঙ্কিং, যদি না আমরা চিন্তা করি এই অ্যাবাউট দ্য ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম সম্পর্কে, যে ইম্পেরিয়ালিজমটা শেপ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ক্যারেক্টার, ক্যারেক্টারদের, চরিত্রগুলোর যে জীবন, তাদের যে জগৎ, সেইটাকে যেভাবে শেপ দেওয়া হচ্ছে, আকার আকৃতি দেওয়া হচ্ছে, আমরা যদি এই বিষয়টা না চিন্তা করি তাহলে আমরা এই নোভেলটাকে বুঝতে পারবো না। এটা বলতেছেন আমাদের সেইট।
Said used the term contrapuntal from music. আমাদের এডওয়ার্ড সাইড তিনি এই কন্ট্রাপ্যান্টাল টার্মটা মিউজিক থেকে নিয়ে এসেছেন, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে। ইন মিউজিক কাউন্টার পয়েন্ট ইজ হোয়েন টু ডিফারেন্ট মেলোডিজ আর প্লেড টুগেদার ক্রিয়েটিং হারমোনি। মিউজিকে সাধারণত কাউন্টার পয়েন্ট বলে একটা শব্দ আছে, যেটা এবং এই কাউন্টার পয়েন্টে কি হয় যে দুইটা মেলোডি বা একাধিক মেলোডি বা আরো অনেকগুলো, তিন চারটাও হতে পারে, এই মেলোডি গুলোকে একসঙ্গে বাজানো হয়, এবং এই সবগুলো যখন একসঙ্গে বাজে তখন একটা হারমোনি তৈরি হয়, একটা সামঞ্জস্যতা তৈরি হয়, সুন্দর একটা সুর তৈরি হয়। সিমিলারলি কন্ট্রাপেন্টাল রিডিং আস্ক আস টু লুক অ্যাট টু স্টোরিজ অ্যাট ওয়ান্স। একই সঙ্গে হচ্ছে যে একইভাবে কন্ট্রাপেন্টাল রিডিংও আমাদেরকে দেখতে বলে দুইটা স্টোরিজ অ্যাট ওয়ান্স, অর্থাৎ একই গল্পের ভেতরে দুইটা স্টোরি, একটা রাইটিং এর ভেতরে দুইটা স্টোরি থাকে, এই দুইটা স্টোরিকেই আমাদেরকে দেখতে বলে কন্ট্রাপেন্টাল রিডিং। দ্য স্টোরি ইন দ্য বুক অ্যান্ড দ্য স্টোরি অফ এম্পায়ার অ্যান্ড কলোনিয়ালিজম। কন্ট্রাপেন্টাল রিডিং এর কি দেখতে বলে? দুইটা স্টোরি, একটা স্টোরি হচ্ছে বইয়ের ভেতরে যেটা বলা হচ্ছে সেটা, আর কন্ট্রাপেন্টাল রিডিং এর মাধ্যমে এই এম্পায়ার এবং কলোনিয়ালিজমের কানেকশন কোথায় রয়েছে সেটা, এই দুইটাকে দেখতে বলে। বাই ডুইং দিস, এটা করার মাধ্যমে উই ক্যান গেট এ ফুলার পিকচার অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য টেক্সট। এবং এইটা করার মাধ্যমে, কন্ট্রাপেন্টাল রিডিং করার মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ পিকচার পাবো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের ভেতরে, গল্পের ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটতেছে, কি বলতে চাচ্ছে, এইটা আমরা পাবো যদি আমরা কন্ট্রাপেন্টাল রিডিং করি। Said believes this method helps us see how literature and history are connected. সেইড মনে করেন, বিশ্বাস করেন যে এই মেথডটা অর্থাৎ কন্ট্রাপেন্টাল রিডিংটা আমাদেরকে হেল্প করবে সাহিত্য এবং ইতিহাসের মধ্যে যে কানেকশন রয়েছে সেই কানেকশনটাকে বুঝতে। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা কিন্তু আবার কমন আসবে, তো সেইভাবে পড়ো। আচ্ছা, ইন কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম সেইড রাইটস, কালচার এবং এম্পেরিয়ালিজমের মধ্যে সেইড বলতেছেন এই কথাটা। তিনি কি বলতেছেন? যে উই মাস্ট সি কানেকশন বিটুইন দ্য মেট্রোপলিটন হিস্ট্রি অ্যান্ড দ্য কলোনিয়াল টেরিটরিজ ওভারসিজ হোয়ার ইউরোপিয়ান পাওয়ার অ্যান্ড ওয়েলথ আর সাস্টেইনড। বলছে আমাদেরকে অবশ্যই কানেকশন কানেকশনটা দেখতে হবে, সংযোগটা দেখতে হবে এই মেট্রোপলিটন হিস্টরি অর্থাৎ শহরের যে হিস্ট্রি, বা আমরা যেটাকে বলতে পারি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর হিস্ট্রি, এবং একই সঙ্গে ওই দেশের বাহিরের যে কলোনিয়াল টেরিটরি গুলো রয়েছে, কলোনিয়াল রাজ্য বা ঔপনিবেশিক যে এলাকাগুলো রয়েছে, সেইখানকার হিস্ট্রিটা আমাদেরকে জানতে হবে। এবং এই কলোনিয়াল ওভারসিজ কোনগুলো, টেরিটরি কোনগুলো, যেখান থেকে তাদের পাওয়ার এবং ওয়েলথ আর সাস্টেইন, মানে মানে এক কথায় তারা যেখান থেকে তাদের শক্তি পায় এবং টাকা পয়সা পায়। আমরা যেমন দেখতাম না যে তোমার ব্রিটিশ ইন্ডিয়াতে ব্রিটিশরা এখান থেকে অনেক টাকা পয়সা নিয়ে যাইতো, তারা যেমন নীলকর, মানে নীল চাষীদের থেকে নীল চাষ করায় নিত, সেগুলো নিয়ে চলে যেত। তারপরে অনেক খনিজ পদার্থ নিয়ে গেছে, যেমন ওই যে কোহিনূর হীরাই নিয়ে চলে গেছে। তারপরে ধরো আরো অনেক জিনিস তারা এখান থেকে নিয়ে যায়। ইনফ্যাক্ট আমরা যখন ইয়েতে দেখলাম, পাকিস্তান হলো বাংলাদেশ, তখনও দেখলাম যে এই অঞ্চল থেকে অনেক জিনিস তারা নিয়ে চলে যেত। তো এটাই বলতেছে যে আমরা যখন একটা জিনিস একটা রাইটিং পড়বো, সেই রাইটিংটা পড়ার সময় আমরা হিস্ট্রি জানবো, কলোনির হিস্ট্রি জানবো, এবং একই সঙ্গে ওই দেশের হিস্ট্রি জানবো, এবং কলোনি থেকে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে সেটা আমরা জানবো, তারা ওখান থেকে কিভাবে পাওয়ার খাটিয়ে সম্পদ বানাচ্ছে সেটাও জানবো। He stresses that we cannot separate the history of European countries from the history of the land they colonized. তিনি আরো বলতেছেন যে কথাটা, যে আমরা কখনোই ইতিহাসকে আলাদা করতে পারবো না, হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রি গুলো থেকে, এমনকি আবার ওই ল্যান্ড গুলো থেকে, যে ল্যান্ড গুলোকে তারা কলোনি বানিয়েছে, সেগুলো থেকে আমরা ইতিহাসকে আলাদা করতে পারবো না। দে আর পার্ট অফ দ্য সেম স্টোরি, তারা একই গল্পের অংশ।
এটা গতদিন মনে হয় তোমাদেরকেই বললাম, না কাদেরকে বললাম, যে ঠিক তোমাদের ক্লাস যখন শুরু হয় 8টার দিকে, মানে 8টার পর থেকে আর কি বলতে পারো, 8:15 থেকে ক্লাস হয়, এরপর থেকে আমার প্রচন্ড ঘুম ধরে। এত ঘুম ধরে যে আমি সময় সময় পড়াইতে পড়াইতেই দেখা যায় যে হয়তো 5-10 সেকেন্ডের মধ্যে ঘুমায় যায়। আবার মনে হয় যে এই আমি কি বলতেছি, এরকমটা ঘটতেছে ইদানিং। আর ঠিক যখন তোমাদের পড়াটা বন্ধ হয়ে যায়, তারপরে আবার ফ্রেশ, ফুল ফ্রেশ, নিউজ দেখতেছি, এটা করতেছি সেটা করতেছি, খুব ফ্রেশ। কিন্তু যখন পড়াতে শুরু করি তখন এই ঘুমটা আসে। এবং ঘুমানোর মানে এই ঘুমটাকে তাড়ানোর জন্য অনেক সময় যেটা করতে হয়, চেয়ার থেকে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে পড়াইতে হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে থাকি, দাঁড়াতে গিয়েও মনে হয় যেন ঘুম। কি একটা অবস্থা। ওকে, এবার আসো, এটা কন্ট্রাপেন্টাল রিডিং ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর পোস্ট কলোনিয়াল লিটারেচার। কন্ট্রাপেন্টাল রিডিং গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে আমরা যারা পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়ি আমাদের জন্য। পোস্ট কলোনিয়াল কি, কলোনির যে আমলটা গেছে গা, তারপরের যে লিটারেচার সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই কন্ট্রাপেন্টাল রিডিং। রাইটার্স ফ্রম formerly colonized countries often write in response to the literature of the empire that ruled them. রাইটাররা যারা ফর্মালি কলোনাইজড কান্ট্রিগুলো থেকে এসেছে, মানে আগের সাবেক যে কলোনিগুলো ছিল সেখানকার রাইটাররা, তারা প্রায়ই লিখে থাকে লিটারেচার এম্পায়ার, যে সমস্ত এম্পায়ার বা সাম্রাজ্য দ্বারা তারা শাসিত হয়েছিল সেইটারই রেসপন্স হিসাবে। These writers challenge the stories told by Western authors and offer new perspectives. এই রাইটাররা ওয়েস্টার্ন অথররা যে গল্পগুলো লিখেছে সেগুলোকে চ্যালেঞ্জ করে, সেগুলো মুখোমুখি হয়, এবং তারা অফার করে নতুন ধরনের একটা পার্সপেক্টিভ, নতুন ধরনের দৃষ্টিভঙ্গি। Said believes that by reading contrapuntally, we can appreciate both sides of the story. সেইড বিশ্বাস করেন যে আমরা কন্ট্রাপেন্টালি পড়াশোনা করে আমরা কোন একটা গল্পের দুইটা সাইডই বুঝতে পারি, দুইটা সাইডকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। যেমন দ্য ভিউ অফ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য ভিউ অফ দ্য কলোনাইজড, অর্থাৎ কলোনাইজার যারা যারা উপনিবেশবাদী তারা, এবং যারা উপনিবেশের শিকার কলোনাইজড তারা, এই দুইজনেরই দৃষ্টিভঙ্গি, তাদেরই মতামত, ভিউ, এগুলো আমরা জানতে পারি। দিস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ এম্পায়ারিজম, এবং এটা আমাদেরকে হেল্প করে বুঝতে এম্পায়ার বা সাম্রাজ্যের যে ফুল একটা প্রভাব রয়েছে, সেটাকে বুঝতে আমাদেরকে হেল্প করে। Said suggests that Western literature often ignored or silenced the voices of colonized people. সেইড তিনি পরামর্শ দিচ্ছেন বা তিনি বলতেছেন যে, এখানে পরামর্শ দেয়া না, এখানে বলতে দেওয়া, মানে তিনি বলতেছেন যে ওয়েস্টার্ন লিটারেচার প্রায়ই ইগনোর করে এবং চুপ করিয়ে দেয়, সাইলেন্স করে বা সাইলেন্ট অবস্থায় থাকে কলোনাইজড মানুষদের যে ভয়েস, কথাবার্তা, সেগুলো, তাদের দাবি দাওয়া, এগুলোকে ওয়েস্টার্ন লিটারেচারে প্রায় ইগনোর করা হয় অথবা সাইলেন্ট করে দেওয়া হয়, স্তব্ধ করে দেওয়া হয়। ইন দিস ভিউ কন্ট্রামেন্টাল রিডিং হেল্পস ব্রিং দোজ ভয়েসেস ব্যাক। এবং এই অবস্থায় ওই রাইটিং গুলো যদি তুমি পড়ো, কন্ট্রামেন্টাল রিডিং এর মাধ্যমে পড়ো, তাহলে তুমি ওই যে ভয়েস গুলোকে তোমার দাবিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে আবার ব্যাক করা দিতে পারো। হি গিভস দ্য এক্সাম্পল অফ হার্ট অফ ডার্কনেস বাই জোসেফ কনরাড। তিনি এখানে উদাহরণ দিচ্ছেন হার্ট অফ ডার্কনেস, যেটা জোসেফ কনরাড লিখেছেন, সেই রাইটিংটার কথা। তোমরা ওই যে পড়েছো না যে তোমার আফ্রিকার কঙ্গো নিয়ে একটা রাইটিং, হরর হরর, দেখো এটা মনে হয় থার্ড ইয়ারে আছে নাকি, স্যার, দ্য হার্ট অফ ডার্কনেস এখানে আছে, ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে আছে না? আচ্ছা, ওইটা যখন আমরা পড়বো তখন জানতে পারবো। আচ্ছা, ওয়ান আচ্ছা, on one level, this novel is about European man named Marlowe traveling through Africa. বলা হচ্ছে একটা দিক থেকে আমরা দেখতে পাবো যে এই নোভেলটা একজন ইউরোপিয়ান মানুষ, নাম হচ্ছে মার্লো, সে আফ্রিকার ভেতর দিয়ে ট্রাভেল করতেছে, সেই ট্রাভেল সম্পর্কে।
বাট কন্ট্রাপান্টালি, কিন্তু আমরা যে কন্ট্রাপান্টালি এটা পড়ি, ইট রিভিলস দ্য ভায়োলেন্স অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ কলোনিয়ালিজম। এটা প্রকাশ করে তোমার কলোনিয়ালিজমের বা উপনিবেশবাদের যে শোষণ এবং হচ্ছে তোমার ভায়োলেন্স বা সংঘর্ষ, মারামারি, গ্যাঞ্জাম, সেটাকে রিভিল করে যদি আমরা কন্ট্রাপেন্টালি এই জোসেফ কনরাডের এই রাইটিংটা পড়ি, হার্ট অফ ডার্কনেস। Said writes that Africa as a whole figures as a mere backdrop of Marlowe's journey. আফ্রিকা পরিপূর্ণভাবে তোমার ফিগার করতেছে অ্যাজ এ মেয়ার ব্যাকড্রপ ফর মার্লোর জার্নি। যাই হোক, এই কথাটা বলেছেন তিনি। This way of reading shows how Africa and its people are presented in a narrow and biased way. এই যে যেভাবে এখানে পড়া হচ্ছে, মানে দিস ওয়ে অফ রিডিং অর্থাৎ কন্ট্রাপেন্টাল রিডিং, কন্ট্রাপেন্টাল রিডিং শো করে যে হাউ আফ্রিকা, কিভাবে আফ্রিকা এবং এর মানুষগুলো কে এখানে প্রেজেন্ট করা হয়েছে খুব সংকীর্ণভাবে এবং একটা পক্ষপাত দুষ্ট হয়ে। অর্থাৎ সবসময় যেন ওয়েস্টার্নদের পক্ষে কথা বলেছে এবং আফ্রিকার মানুষদেরকে ন্যারো হিসেবে বা তোমার আনসিভিলাইজড হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। One of Said's main arguments is that contrapuntal reading helps us understand the power dynamics in literature. একটা দিক দিয়ে সেইড এর মেইন আর্গুমেন্টটা হলো তোমার কন্ট্রাপেন্টাল রিডিং আমাদেরকে বুঝতে হেল্প করে শক্তির যে গতি, হ্যাঁ, লিটারেচারে রয়েছে সেটাকে। শক্তির পাওয়ার ডাইনামিক্স বলতে কি, লিটারেচার লিখতে গেলেও রাইটাররা যে ওই তৎকালীন পাওয়ারে যারা ছিল তাদেরকেই যে সন্তুষ্ট করার জন্য লিখেছে, সেইটা বোঝা যায় কন্ট্রাপেন্টাল রিডিং করলে। Colonialism was not just about armies and governments. কলোনিয়ালিজম শুধুমাত্র সেনাবাহিনী বা সরকার এদের ব্যাপারেই বলেছে বা এদের সাথেই যে রিলেটেড শুধু কলোনিয়ালিজম তা নয়। ইট ওয়াজ অলসো অ্যাবাউট কালচার অ্যান্ড আইডিয়াস। এটা বরং কালচার এবং আইডিয়াকে নিয়েও, মানে আইডিয়ার সাথেও জড়িত ছিল। Western literature often supported imperialist ideas by presenting colonized lands as exotic, backward and empty. বলা হচ্ছে যে ওয়েস্টার্ন লিটারেচার প্রায় সাপোর্ট করত ইম্পেরিয়ালিস্টদের যে আইডিয়া সেগুলোকে, বাই প্রেজেন্টিং কলোনাইজড ল্যান্ড, এবং তারা কলোনাইজড যে ভূমিগুলো রয়েছে সেগুলোকে তারা তোমার হচ্ছে একটা এক্সোটিক বা ব্যাকওয়ার্ড এবং এমটি জায়গা হিসেবে তারা উল্লেখ করত। মানে তাদেরকে তোমার বহিরাগত, কলোনাইজড যারা, তাদেরকে এক্সোটিক মানে বহিরাগত হিসেবে উপস্থাপন করত। Said argues that contrapuntal reading helps us see how these ideas are embedded in the text, even when they are not directly addressed. এডওয়ার্ড সাইড তিনি যুক্তি দেখাচ্ছেন যে কন্ট্রাপ্যান্টাল রিডিং আমাদেরকে হেল্প করে সি হাউ দিস আইডিয়াস আর এমবেডেড, কিভাবে একটা টেক্সটের ভেতরে এই আইডিয়াগুলোকে এমবেডেড অবস্থায় রাখা হয়, মানে বলতে পারো এর ভেতরে গেঁথে দেওয়া হয়। হ্যাঁ, এইটা দেখিয়ে থাকে কন্ট্রাপ্যান্টাল রিডিং, ইভেন হোয়েন দে আর নট ডিরেক্টলি অ্যাড্রেস, এবং যখন তাদেরকে সরাসরি বলা হয় না তখন এর ভেতরে কিভাবে থাকে এই আইডিয়াগুলি, সেগুলো হচ্ছে প্রকাশ পেয়ে যায় এই কন্ট্রাপ্যান্টাল রিডিং করলে। ওকে, Said also stresses that contrapuntal reading is not just about finding faults with Western literature. সেইড তিনি জোর দিয়ে বলতেছেন যে কন্ট্রাপ্যান্টাল রিডিং শুধুমাত্র ওয়েস্টার্ন লিটারেচারের ভুলভ্রান্তি ধরে ফেলা এটাই নয়, বা তাদের ভুলগুলোকে খুঁজে বার করা এটাই নয়। ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফুল পিকচার, বরং এইটা পরিপূর্ণ পিকচারটাকে বোঝার একটা বিষয়। কন্ট্রামেন্টাল রিডিং দিয়ে যে শুধুমাত্র ওয়েস্টার্ন লিটারেচার ভুলভ্রান্তি আবিষ্কার করবে তাই নয়, বরং এটার মাধ্যমে ওই রাইটিং এর ব্যাকগ্রাউন্ড বা ফুল পিকচার তুমি বুঝতে পারবা।
Here he argues that great works of literature are often complex and layered. তিনি লজিক দেখাচ্ছেন যে বড় বড় যে ওয়ার্ক অফ লিটারেচার গুলো রয়েছে, বড় বড় যে সাহিত্যের কাজগুলো রয়েছে, এগুলো খুবই জটিল। প্রায় এগুলো অনেক জটিল হয় এবং এগুলোর একাধিক লেয়ার থাকে। যেমন এক লেয়ারের আড়ালে, এক গল্পের আড়ালে আরেক গল্প, তাই না? এরকম বলতে একাধিক লেয়ার থাকে। বাই রিডিং কন্ট্রাপেন্টালি, অর্থাৎ বিরুদ্ধ পড়ার মাধ্যমে, অর্থাৎ তোমরা যখন যে গল্প পড়তেছো ওইটার আড়ালের যে গল্পটা সেটা থিঙ্কিং করার মাধ্যমে উই ক্যান অ্যাপ্রিসিয়েট দিস কমপ্লেক্সিটিজ, আমরা এই জটিলতাগুলোকে তখন প্রশংসা করতে পারি বা আমরা এটাকে জানতে পারি। সেইড রাইটস, এই ব্যাপারে আমাদের সেইড তিনি বলতেছেন যে দ্য পয়েন্ট ইজ নট টু সেপারেট বাট টু কানেক্ট, টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। বলছে এখানে যে পয়েন্টটা, সে পয়েন্টটা আসলে সেপারেট করার জন্য নয়, বরং এখানে কানেক্ট করা, দুইটা গল্পের কানেকশনটা কোথায় সেটা করা। টু কম্পেয়ার, এখানে সেই দুইটা ইয়েকে তুলনা করা এবং কন্ট্রাস্ট করা, অর্থাৎ পার্থক্য দেখানো। ইন আদার ওয়ার্ডস, কন্ট্রাপেন্টাল রিডিং হেল্পস আস সি হাউ ডিফারেন্ট কালচার, হিস্ট্রিজ অ্যান্ড স্টোরিজ আর লিঙ্কড। বরং এই কন্ট্রাপেন্টাল রিডিং রিডিং দিয়ে আমাদেরকে, মানে আমাদেরকে হেল্প করে কন্ট্রাপেন্টাল রিডিং, আমাদেরকে এটা দেখতে হেল্প করে যে বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, তাদের ইতিহাস এবং তাদের গল্পগুলি কিভাবে একটা আরেকটার সাথে সংযোজিত রয়েছে, লিঙ্কড রয়েছে, সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। এবার আসো, ইন কনক্লুশন, কন্ট্রাপান্টাল রিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল ফর আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার, স্পেশালি when it comes to work produced during the era of imperialism. উপসংহারে, কন্ট্রাপেন্টাল রিডিং হলো একটা গুরুত্বপূর্ণ টুল বা একটা ডিভাইস লিটারেচারকে আন্ডারস্ট্যান্ড করা, লিটারেচারকে বোঝার, বিশেষ করে যখন ইট কামস টু ওয়ার্কস প্রডিউসড, যখন এই ওই সমস্ত ওয়ার্কের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে যে ওয়ার্কগুলো ইম্পেরিয়ালিজমের যে যুগ, সেই যুগে তৈরি বা সেই যুগে যখন লিখিত হয়েছে, সেই যুগের রাইটিং গুলো যখন আমরা পড়তে যাই, তখন এটা আমাদেরকে হেল্প করে কন্ট্রাপেন্টাল রিডিংকে ওই লিটারেচারকে বুঝতে। Edward Said believed that this method allows us to see both the visible story and the hidden context of empire. এডওয়ার্ড সেইড তিনি বিশ্বাস করতেন যে এই মেথডটা, অর্থাৎ কন্ট্রাপেন্টাল রিডিংটা আমাদেরকে অ্যালাউ করে, আপনাকে তোমার মানে এম্পাওয়ার করে, ক্ষমতা দেয় বা অ্যাবল করে তোলে এই একটা রাইটিং এর ভেতরের ভিজিবল স্টোরি এবং হিডেন কনটেক্সট অফ এম্পায়ার, এম্পায়ারের যে হিডেন কনটেক্সট, এই দুটাকেই বুঝতে আমাদেরকে হেল্প করে। It helps us appreciate how literature reflects the world it was created in and how power, culture and history are connected. এটা আমাদেরকে আরো হেল্প করে অ্যাপ্রিসিয়েট করতে, বুঝতে। এখানে অ্যাপ্রিসিয়েট তো হবে না, এখানে আমরা দেবো হচ্ছে অ্যাপ্রিহেন্ড। এখানে অ্যাপ্রিহেন্ড দিই, অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড মানে বোঝা, হ্যাঁ, অ্যাপ্রিহেনশন করে না, ওটা অ্যাপ্রিহেন্ড। ইট হেল্পস আস অ্যাপ্রিহেন্ড, আমাদেরকে এটা বুঝতে হেল্প করে যে কিভাবে লিটারেচার গুলো রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ যেই ওয়ার্ল্ডে যেই সময়টাতে এটাকে তৈরি করা হয়েছে সেই সময়টাকে কিভাবে প্রতিফলিত করে, এটা আমাদেরকে বুঝতে হেল্প করে। অথবা হাউ পাওয়ার, কালচার অ্যান্ড হিস্ট্রি কানেক্টেড, এবং কিভাবে তৎকালীন সময়ের ক্ষমতা, উম, মানে যারা পাওয়ারে ছিল তারা আর কি, এবং কি কালচার, সংস্কৃতি এবং হিস্ট্রি কিভাবে কানেক্টেড থাকে সেটাও দেখায়, সেটাও বুঝতে হেল্প করে। Said encourages readers to read with a wider perspective. সেইড তিনি, আমরা যারা রিডার রয়েছে তাদেরকে এনকারেজ করতেছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, যাতে আমরা আমাদের আরেকটু বড় পার্সপেক্টিভে, বড় দৃষ্টিভঙ্গি দিয়ে যেন আমরা কোনো একটা জিনিস যেন পড়ি। পেইং অ্যাটেনশন টু বোথ দ্য টেক্সট অ্যান্ড দ্য লার্জার হিস্টোরিক্যাল ফোর্সেস দ্যাট শেপড ইট, এবং আমাদেরকে মনোযোগ দিতে বলতেছেন ওই টেক্সটের প্রতি, এমনকি এই টেক্সটের বিহাইন্ডে যে হিস্টোরিক্যাল ফোর্স রয়েছে, যেটা এইটাকে শেপ দিয়েছে, আহ, সেইটাকেও। যেমন ধরো ওই যে আমরা যে শুটিং অ্যান্ড এলিফেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে পড়তে হবে ওই ইন্ডিয়াতে ইন্ডিয়ান যে কলোনাইজেশন হয়েছিল সেইটা সম্পর্কে আমাদেরকে জানা থাকতে হবে।
তারপরে হার্ট অফ ডার্কনেস যখন পড়তেছি তখন আফ্রিকার যে কলোনাইজেশন সেটা সম্পর্কে আমাদেরকে জ্ঞান জ্ঞান রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে এই রাইটিংটা। নিচে দেখো এই যে কন্ট্রাবান্ডাল রিডিং এর আরো অনেক সংজ্ঞা আছে, এগুলো এখান থেকে তোমরা নিতে পারো। আমি এখানে এই যে এখানে রাডিয়ার্ড কিপলিং এর ব্যাপারে বলা হয়েছে, এই যে হাউ টু রিড কন্ট্রাপেন্টালি, কিভাবে কন্ট্রাপেন্টালি পড়তে হবে এখানে বলা আছে। হোয়াট ইজ এ টেক্সট শো। তারপরে এই যে ম্যানসফিল্ড পার্কের ভেতরে জেন স্টিন কি বলতেছেন, সেইডের সাজেশন গুলো কি কি, এই সবই কিন্তু আমরা আলোচনা করলাম, কিন্তু ওখানে ঢালাও ভাবে আছে, এখানে পয়েন্ট আকারে আছে। তো এই জাতীয় পয়েন্ট, এই জাতীয় প্রশ্নগুলো পয়েন্ট আকারে দেওয়ার সাথে ঢালাও ভাবে লেখাও খারাপ না। তোমাদের যেটা ইচ্ছা, যদি পয়েন্ট আকারে দিতে চাও তাহলে পয়েন্ট আকারেও লিখতে পারো। আবার যদি মনে করো যে না আমি ঢালাও ভাবে লিখবো, ঢালাও ভাবে লিখতে পারো। আচ্ছা, তো আজকে তো আরেকটা শুরু করলে আমাদের শেষ হবে না, তাই না? আর এই প্রশ্নটাও একটু কঠিন, কালকে ছুটিও আছে। তো তোমরা, আমি এখানেই আজকে রেখে দিই, তোমাদের যদি কোনো কথা থাকে জানার বলতে পারো, কারণ আমার নেক্সট ক্লাস শুরু হবে আরো 15 মিনিট পর থেকে। তো তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। স্যার, হ্যাঁ। স্যার, হ্যাঁ। ডব্লিউবি এর এর ব্রড কোশ্চেন গুলা আপনি কি দিয়েছেন ইয়াতে? ডাব্লিউবিএস যদি পড়ায় থাকি তাহলে দিয়েছি ওটা। কোন রাইটিং এর ভেতরে আছে? 20th সেঞ্চুরি পোয়েট্রি। দাঁড়াও দেখি আমি আমি। তিনটা তিনটা পয়েন্টে বার করছি, বাকিগুলো পাই নাই, সেজন্য প্রিন্ট আউট দিব তো। দাঁড়াও আমি দেখি। হ্যাঁ, এগুলো তো এটা হয়ে গেছে, পরিপূর্ণভাবে হয়ে গেছে। ডাব্লিউবিএস এটার কয়টা পাইছো? যেগুলো পাওনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপের ভেতরে তোমাকে দিয়ে দেবো নি। আবার একেবারে খুব বেশি করো না, তাহলে আবার চাপে পড়ে যাবো, পরে দেখা যাচ্ছে একটাও দেওয়া হবে না। কেউ যখন আমার কাছে কিছু নোট টোট খুঁজে চাও বা পেতে চাও, তখন একটা দুইটা করে মেনশন করবা, তো হয়তো আজকে একটা দুইটা বললা, কাল আবার একটা দুইটা বললা, তারপর আরেকটা দুইটা এরকম। তাহলে দেখবা যে আমি সবই দিতে পারতেছি। বাট অনেকে অনেক সময় করে কি যে একবারে লিস্ট ধরে দেয় যে এতগুলো পাইনি, এতগুলো দেখেই তখন তো মাথা ইয়ে হয়ে যায়, তখন আর দেয়া হয় না। গ্রুপে শর্ট কোশ্চেন গুলা দেখছি, এমনিতে ব্রড গুলা সার্চ করেও দেখছি, মানে পাচ্ছিলাম না তাদের। আচ্ছা, ব্রড গুলা মনে হয় এই এই ব্রড গুলা এমন হতে পারে যে হয়তো হোয়াটসঅ্যাপে দিছিলাম। যাই হোক, আমি দিয়ে দেবো নি, আমি দিয়ে দেবো। তুমি ওই যেগুলো পাচ্ছ না সেগুলো একটু ইয়ে করে, এগুলো পাচ্ছ না এগুলো। না, লাস্ট তিনজন পয়েন্টের গুলা পেয়েছি, মানে ও ডব্লিউবি এর গুলা পাচ্ছিলাম। ও আচ্ছা, এগুলো আমি দিয়ে দেবো নি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিও। আচ্ছা। আচ্ছা, আর কেউ কিছু বলবা? ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আজকে ক্লাসের লেন্থটা কম হলো। তো সামনে আবার বলবো তোমাদের, এরপরে আবার থার্ড ইয়ারের ব্যাচে, থার্ড ইয়ারকে আবার ওই যে একটানা পড়াচ্ছি, ওদের আবার ওই যে কিছু গ্যাপ গেছিল, তো গত 3-4 দিন ধরে একটানা পড়াচ্ছি। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।